স্বাগত। এখন সকালের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। তো এবছরও যেটা আশা করে আসছিলাম সে আশা পূরণ হয় নাই। লোকজনের আবহাওয়া বোঝা যাচ্ছে না, দামে চাপছে না গরুর কাছে। অনলাইনে আমি বাকিগুলা বেশি কিন্তু এখন পর্যন্ত শেষ সম্বল এই তিনটা কিন্তু আমি এখনো বিক্রি করতে পারিনি। এটা ওই চায় 60-70 কমাইলে কমায় না, তো বেশি কমায় না। 30-35-এর ভিতরে আর কি খুঁজতেছি, এখন দেখি যেটা হয় আর কি। শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকার দর কষাকষিতে চলছে পশু বিক্রি। ক্রেতাদের অনেকেই বলছেন গতবারের চেয়ে পশুর দাম নাকি এবার একটু বেশি, যদিও এমন অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। এ নিয়ে এখন সকালে রয়েছে বিস্তারিত। প্রিয়জনের সাথে ঈদ করতে যাচ্ছি, অবশ্যই হ্যাপি আমরা। সেক্ষেত্রে সবাই অ্যাডজাস্ট হবো, একসাথে আনন্দ ফুর্তি করবো। ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, সবার সঙ্গে ঈদ করতে পারে, এই জন্য খুব ভালো লাগতেছে। পরিবারের সাথে আনন্দ কাটানোর মুহূর্তটা কিরকম, সেটা যারা যাচ্ছে এবং যাবে তারাই অন্ততপক্ষে বুঝতে পারবে সে আনন্দের অনুভূতিটা কি। ঈদে বাড়ি ফিরতে বাস, ট্রেন, লঞ্চে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 17 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা মানুষ। এ নিয়েও রয়েছে বিস্তারিত এখন সকালে। তবে শুরুতেই জানাবো কোরবানির পশুর হাটের খবর। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই কোরবানির পশুর হাটে সবারই চেষ্টা স্বাদ আর সাধ্যের সমীকরণ মিলিয়ে নিজের পছন্দের পশুটি খুঁজে নেওয়া। তবে কেউ কেউ এখনও আছেন দাম কমার আশায়। ক্রেতারা অনেকেই বলছেন গতবারের চেয়ে দাম বেশি, তবে এমন অভিযোগ মানতে নারাজ অনেক বিক্রেতারা। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু এসেছে রাজধানীর হাটগুলোতে। ক্রেতা বিক্রেতাদের হাকডাক আর দর কষাকষিতে এসব হাটে চলছে পশু বিক্রি। শনিবার সকালে ক্রেতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটে ভিড় বাড়ে কয়েক গুণ। তবে ক্রেতা বাড়লেও সেই তুলনায় বিক্রি কম পশুর হাটে। পাশাপাশি হাটের ব্যবস্থাপনা নিয়েও এবারও রয়েছে নানা অভিযোগ। তো এবছরও যেটা আশা করে আসছিলাম সে আশা পূরণ হয় নাই, বরঞ্চ আমরা লসের মধ্যে আছি। লোকজনের আবহাওয়া বোঝা যাচ্ছে না, দামে চাপছে না গরুর কাছে, কাস্টমার নাই। অনলাইনে আমি বাকিগুলা বেশি তিনটা এই মুহূর্তে রয়ে গেছে। তা আমি চাইছিলাম যে ঈদ করব বাসায় গিয়ে, যে আজকে শেষ অবধি এই গরুগুলো বিক্রি করে চলে যাবো, এই তিনটা বিক্রি করে। কিন্তু এখন পর্যন্ত শেষ সম্বল এই তিনটা কিন্তু আমি এখনো বিক্রি করতে পারিনি। শনিবার হাটে আশানুরূপ ক্রেতা না থাকলেও রবিবার সেটি বাড়বে বলছেন পশু বিক্রেতারা। যদিও কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শেষ দিনের অপেক্ষা না করেই হাটে ছুটে এসেছেন অনেক ক্রেতারা। এবার 2 লাখ বা এর কম দামের পশুর প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। তবে দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এটা ওই চায় 60-70 60-70 বুঝছেন, কমাইলে কমায় না, তো বেশি কমায় না। আমরা এই হাট থেকেই নিব, মনে হয় আগামী দিন আরো একটু দাম কমতে পারে, এটা আমরা আশা করতেছি। এদিকে সন্ধ্যার পর হাটে আসতে দেখা গেছে অনেক ক্রেতাকে। দিনের ভিড় আর গরম থেকে রক্ষা পেতে যারা সন্ধ্যার পর হাটে এসেছেন তারা বেশ কম দামে পশু কিনতে পেরেছেন বলে জানিয়েছেন। গতবার তো গরুর দাম একদম সেমে ধরতে গেলে দিন থেকে রাতে গোছ ছাড়তেছে বেশি, দিনে দাম অনেক। মোটামুটি আহামতি দাম চাইতেছে তা না, মোটামুটি দাম রেঞ্জের মধ্যে আছে। তবে বড় গরুর দাম একটু কম। এবার রাজধানীতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 2 সিটিতে মোট পশুর হাট বসেছে 20টি, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9টি হাট রয়েছে। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য 6 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর 2টা থেকে পরের দিন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক জবাই করা পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে। 2 সিটি কর্পোরেশন মিলে বর্জ্য সরানোর কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। তবে পরিবেশবিদরা বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সবার সদিচ্ছা ও সহযোগিতা।
ঈদ ঘিরে খুশির আবহাওয়া ছড়িয়েছে সারা দেশের কুরবানির হাটে। হাটে হাটে পশু কিনতে স্বাদ আর সাধ্যের সমীকরণ মেলাচ্ছে ক্রেতারা। তবে এই কর্মযজ্ঞের ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় হাটে হাটে জমা আবর্জনার স্তূপ। এ ধরনের ময়লা হয়ে উঠতে পারে নানা ধরনের ক্ষতির কারণ। গত কয়েক বছরে কুরবানি ঈদের এই বজ্র অপসারণ নিয়ে রাজধানীবাসীর মধ্যে ছিল একটা বড় ধরনের অসন্তোষ। এই বজ্র অপসারণ না হওয়া বজ্র থেকে তৈরি হতো দুর্গন্ধ, ক্ষতি হতো পরিবেশের। শেষ কয়েকটি কুরবানির ঈদের আগে রাজধানীর 2 সিটি কর্পোরেশন ঘোষণা দেয় দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণের। তবে এবারের প্রস্তুতি তাদের কেমন, এ নিয়ে ছিল নগর কর্তাদের কাছে প্রশ্ন। পশুর হাটে ময়লা আবর্জনা ও কুরবানির রক্ত, টুকরা হাড়, উচ্ছিষ্ট দ্রুত সময়ে অপসারণ কাজ করবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ। এই কার্যক্রম ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঢাকা মহানগরীর কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগর ভবনে অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 2 সিটি কর্পোরেশন মিলে বজ্র অপসারণের বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সচিত্র তদারকি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবে আলাদা আলাদা কর্মকর্তারা। এখন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে দুর্গন্ধ হবে, গরুর যত আবর্জনা, অনেক মানুষ অনেক কষ্ট হইতেছে। আমাদের চলাফেরা করতে পারতেছি না, মানুষ হাঁটতেও পারতেছে না। এগুলো পরিষ্কার থাকলে আমাদের চলাফেরা, জনগণ সবাই গরু দেখতে পারতো, ভালো হইতো, আমাদের জন্য অনেক ভালো হইতো। এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে, এটা আসলে অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস। এখন এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাকি পারে না, এটা দেখার বিষয়। বিভিন্ন ওয়ার্ড থেকে কুরবানি পশু, জবাইকৃত পশুর আবর্জনাগুলি এসটিএসে যাবে গাড়ির মাধ্যমে, ভ্যানের মাধ্যমে। এখানে আমাদের পিসিএসপি কাজ করে থাকে। পাশাপাশি আমাদের কাউন্সিলের মধ্যে তাদের লোকবল আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে। তাদের সমন্বয়ে এই বর্জ্যটি প্রথমে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে যাবে। সেখান থেকে আমাদের ডাম্প ট্রাকের মাধ্যমে, পেলোডারের মাধ্যমে এগুলি চলে যাবে আমাদের ল্যান্ডফিলে। তবে পরিবেশবিদরা বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সকলের সদিচ্ছা ও সহযোগিতা। কোরবানির সময়, কোরবানির ওই একই দিনে প্রায় ঢাকা শহরেই প্রায় 40,000 টনের মতো এই কোরবানির বর্জ্য তৈরি হয়। এখন এই বিশাল বর্জ্য সেটা অপসারণ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে যে আসলে যত দূর সম্ভব আমাদেরকে একসাথে কমিউনিটি বেসড এই কোরবানিটা যদি করা যায়, বিশেষ করে শহরের অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বর্জ্যটা আমরা খুব সহজেই একটা জায়গা থেকে কালেক্ট করে খুব দ্রুত আমরা সেটাকে অপসারণ করতে পারি। এছাড়া মাংস ব্যবসায়ীদের জন্য করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা আর সচেতনতা লিফলেট বিতরণ। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। কুরবানির ঈদ ঘিরে পশুর চামড়া সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন নওগাঁর চামড়া পট্টির ব্যবসায়ীরা। তবে তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লবণের দাম বৃদ্ধি। এছাড়া গত বছরের পাওনা এখনও পরিশোধ করেনি ট্যানারি মালিকরা। বিস্তারিত নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে। নওগাঁ শহরের গোস্তহাটি মোড়ের পাশের চামড়াপট্টি ঈদের দিন থেকেই ব্যবসায়ীদের হাকডাকে মুখরিত হয়ে উঠবে এই আড়ত। তবে লবণের বাড়তি দরের কারণে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। চামড়া সংরক্ষণের জন্য জেলায় প্রতি মৌসুমে প্রয়োজন অন্তত 350 টন লবণ, যার বাজার দর প্রায় 74 লাখ টাকা। তবে প্রতি বস্তায় মোটা লবণের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। এতে বিপাকে জেলার অন্তত 150 জন চামড়া ব্যবসায়ী। তারা বলছেন এবছর বাড়বে চামড়া সংরক্ষণের খরচ। ব্যবসায়ীরা জানান, এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ঠিক করা হয়েছে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা। আর প্রতি বর্গফুট খাসির কাঁচা চামড়ার দাম 20 থেকে 25 টাকা এবং বকরির চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রতি বছর সরকার দাম নির্ধারণ করলেও কম দামে চামড়া কিনেন ট্যানারি মালিকরা। ফলে সময়ের সঙ্গে কমছে চামড়ার গুদামের সংখ্যা। অনেকেই ছাড়ছেন এই ব্যবসা। যেভাবে হোক ধার দেনা করে কিছু মাল কিনতে হবে, কিন্তু কেনার পরও আমাদের বেচারই সমস্যা হয়ে যায়। আমরা আগে থেকে পরেও আছি এখন দানার মধ্যে। এই আবার তারপর লবণের দাম বেশি। তা আমার সরকারের কাছে আবেদন, আমাদের এই সেক্টরের দিকে একটু নজর দেন। সরকার যে রেটটা দিছে এটা সরকার দিয়েই ওনাদের দায়িত্ব উনি শেষ করে ফেলছে, কিন্তু আমরা যখন চামড়াটা কিনবো
তখন এই জিনিসগুলো আমাদের সমস্যা হয়। কুরবানিতে গেলে ধরেন 10 লাখ পাবেন, 50,000 দিল, এই হলো ব্যবসা। তাই এতে চামড়া হারিয়ে গেছে। এদিকে গত 5 বছরে ট্যানারি মালিকদের কাছ থেকে প্রায় 5 কোটি টাকা বকেয়া পান জেলার ছোট বড় 150 ব্যবসায়ী। এইসব টাকা ট্যানারি মালিকরা পরিশোধ করলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। কিছু কিছু ট্যানারি মালিক টাকা দিতেছেন, ওনারা 10% 15% টাকা দিতেছেন আমাদের, কারণ এই টাকার উপরেই আমাদের চামড়া ক্রয় করতে হবে। গত বছর জেলায় গরু, মহিষ ও ছাগল, ভেড়া সহ প্রায় 1,65,000 পিস চামড়া প্রস্তুত করা হয়েছিল, যার বাজার দর ছিল প্রায় 6 কোটি টাকা। এবছরও একই পরিমাণ চামড়া কিনে প্রস্তুত করা হবে। তবে চামড়া শিল্পকে রক্ষা করতে সরকারের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। এখন নওগাঁ। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির আগে জমজমাট পশুর হাট। গরমে বিক্রি খানিকটা কমলেও ঈদের আগে এক একটি গরুতে 5 থেকে 10 হাজার রুপি পর্যন্ত লাভ করছেন বিক্রেতারা। অন্যদিকে ঈদ ঘনিয়ে এলেও দাম সাধ্যের মধ্যে বলছেন ক্রেতারা। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহার 3 দিন আগে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা বারাসাতের কাছেই আমডাঙ্গা আর বিরোহিতে বসেছে গরুর হাট। বহু বছর ধরে ঈদ সামনে রেখে এ হাট বসে। কোরবানির জন্য গরু, ছাগল সহ কয়েক বছর আগে থেকেই তালিকায় যুক্ত হয়েছে হাঁস, মুরগি, পায়রা সহ নানা ধরনের পাখিও। দিনকে দিন হাটে বাড়ছে ক্রেতাদের সমাগম, বাড়ছে কেনা বেচাও। এখানে প্রচুর লোকজন করে কমে খায়, হাঁস, মুরগি, গরু, ছাগল সবই বিক্রি হয়। তবে ঈদের হাট একটু জমজমাট বেশি হয়, মানে কোটি কোটি টাকার লেনদেন। হাটে বাজারে দেখভাল করতে গেলে দেখা যায়, বোঝা যায় যে অর্থনৈতিক কাঠামো ভালো আছে। ঈদ সামনে রেখে কোরবানির জন্য হাটে গরু কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদ ঘনিয়ে এলেও দাম সাধ্যের মধ্যেই। আমি গাইঘাটা জলেশ্বর থেকে এসেছি, আমাদের কোরবানি ঈদ আছে, সেই জন্য কমের মধ্যেই কিনেছি 26,000 টাকা দিয়ে। এবছর তীব্র গরমে বাজারে ক্রেতাদের ভিড় আর বিক্রি খানিকটা কমলেও ঈদের আগে শেষ দিন বলে তেমন ক্ষতি গুনতে হচ্ছে না ব্যাপারীদের। এক একটি গরুতে 5 থেকে 10 হাজার রুপি পর্যন্ত লাভই হচ্ছে অনেকের। অন্য হাটের থেকে কুরবানি হাটটা এই সময়টা একটু জমজমাট হয়। এখন একটা গরু হাইয়েস্ট দাম তো যত কমে হোক 80-90 হাজার টাকা। মানে একটা গাড়ি থেকে গরু নিয়ে আসে মিনিমাম, ও একটা গাড়ি থেকে 50,000-60,000 টাকা লাভ কমে বাড়ি যায়। স্থানীয়রা জানান, সপ্তাহে হাট বসে 2 দিন। সে সময় কয়েক কোটি রুপির পশু পাখি কেনা বেচা হয়। গড়ে প্রায় 500 ক্রেতা বিক্রেতার পাশাপাশি এক একজন পাইকারি ব্যবসায়ী দিনে 1-1.5 লাখ রুপির পশু পাখি কেনা বেচা করেন এখানে। এই হাটের ওপর নির্ভরশীল প্রায় 5,000 মানুষের জীবিকা। নুজহাত কামাল, এখন বিশ্ব। সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন বাবা। সন্তান যেমনই হোক, বাবার কাছে সন্তান সবসময় ভালোবাসার। বাবা ডাক যেমন মধুর, তেমনি আবেগের। বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের 3য় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বাবা দিবসের। বাবাদের গল্পটা জানবো শাহাদাত আবরের প্রতিবেদনে। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে পথ চলা। বাবা তুমি আমার যত খুশির কারণ। সন্তানের জন্য নির্ঘুম রাত পার করেনি এমন বাবা পাওয়া যাবে না। বাবা মানেই আদর আর ভালোবাসায় স্নিগ্ধ প্রাণ। বাবা শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নির্ভরতা আর সাহস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমনটাই চাওয়া হয় সব বাবার। 2 মেয়ের জন্য তেমনটি চাওয়া বাবা ইদ্রিস আলমের। জীবনের শত বাধা পার করেছেন শক্ত হাতে। ঝড় আসতে দেননি সন্তানদের উপর। কন্যা দায়গ্রস্ত পিতা নন, বরং মেয়েদের গড়ে তুলেছেন সফল নারী হিসেবে। অনেক সময় দেয়া লাগছে, কষ্ট, শ্রম, চড়া উত্তর অতিমধ্যে পৌঁছাইতে হয়েছে আমাকে সবাই বলেন তুমি একটা সফল বাবা। আমি চাচ্ছি না তাদেরকে এখন আর নিজের হাত থেকে ছাড়া করার জন্য, যেহেতু মেয়েরাই তো বাবার জন্য একটা অনেক কিছু। এক মেয়ে তাসফিয়া তামান্না কাজ করছেন জাতীয় গণমাধ্যমে সংবাদকর্মী হিসেবে।
আর দ্বিতীয় সন্তান তানহা মেডিকেল কলেজের শিক্ষার্থী। বাবাকে যখন আমার কোনো কাজের জন্য হাসতে দেখি, খুশি হতে দেখি, এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া। বাবাদের জন্য আসলে কোনো দিবস হয় না, প্রতিটা দিনই বাবা দিবস, তার কারণ বাবাকে ছাড়া তো আসলে আমাদের কোনো দিনই চলে না। আমি এখনো পর্যন্ত মেডিকেল কলেজে যখন যাই, সকালবেলা আমার ব্যাগ গুছিয়ে দেওয়া, আমার অ্যাপ্রন ঠিক করে দেওয়া, আমাকে রেখে আসা সবকিছু বাবাই করে সবসময়। বাবা আমার পেছনে ছায়ার মতন ছিল। বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। বাবা মানেই নিত্য নতুন আবদার, নতুন জামা জুতো আর ঈদ সালামি। বাবা মানেই দিন শেষে ফোন কল। আলাপটা দূরবর্তী হলেও হওয়া চাই, কারণ বাবারা কখনো ক্লান্ত হন না। তারা যে পরিমাণ করেছে সেটুকু তো আসলে সম্ভব না। বাবার কথা বলতে গিয়ে চোখের কোণে পানি ব্যাংক কর্মকর্তা জহিরের। বাবা নেই, এই কষ্টের কাছে হার মেনেছে সব কষ্ট। এ এক অদ্ভুত সম্পর্কের বাঁধন। এখন তিনি নিজেও একজন বাবা। বাবা জিনিসটা আসলে যখন বাবা থাকে না তখনই বাবার ফিলিংসটা টের পাওয়া যায়। যেমন আমি এখন বাবার কথা চিন্তা করতেছি, আমার চোখে পানি চলে আসতেছে। আবার আমি যখন আমার মেয়েকে নিয়ে এখানে ঘুরতে আসছি, তার আনন্দ দেখেও আমার মাঝে মাঝে চোখে পানি চলে আসে, যে আমার বাবাও নিশ্চয়ই আমাকে নিয়ে এই জিনিসগুলা ফিল করছে। সময় করে সন্তানকে নিয়ে হাঁটেন, একসাথে খেলা, নানা খুনসুটি। একজন সন্তানের কাছে এর চেয়ে দামি সময় আর কি হতে পারে? তবে এই ব্যস্ত শহরে সেই সময় হয়ে ওঠে না অনেক বাবার। তবুও অনেক বাবাই সন্তানের হাত ধরে বের হন এই পৃথিবীর সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দিতে। ছুটির যে দিনগুলো পাই বা অফিস থেকে এসে যে সময়টা পাই, আমরা চেষ্টা করি আমাদের সন্তানকে দেবার জন্য। আজকে আমি বুঝতে পারছি বাবার ফিলিংসটা আসলে কেমন ছিল। আমার বাচ্চাদের আমি আসলে বাবার মতো এখন ততটা সময় দিতে পারি না। আমরা ছোট সময় ছিলাম, বাবা আমাদের মাঠে নিয়ে যেত খেলতে। স্বল্প আয়ের জীবন চলছে রিকশা চালক আলাউদ্দিন খোকনের। তবুও কষ্ট দিতে চান না সন্তানকে, পড়ান স্কুলে। বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুর বাবা হিসেবে পরিচয় দিতেও দ্বিধা নেই তার। সময় পেলেই কথা বলেন ছেলে মেয়ের সাথে। মেয়েটা প্রতিবন্ধী হিসাবে আমি তার কাছে হয় যে কষ্ট করে রুজি করে টাকা কামাই করে যখন যা পারি তারে দেই। আমার মেয়ে না, আমি জন্ম দিয়েছি না, আমি ফলামো করি। বিংশ শতাব্দীর প্রথম দিকে শুরু হয় বাবা দিবসের উদযাপন। বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবসের। বাবার প্রতি ভালোবাসা প্রকাশের হয়তো দিন লাগে না ঠিকই, তবু যাদের ভালোবাসা প্রকাশ করা হয়ে ওঠে না, তাদের বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হোক আজকের দিন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত চাই যে বাবা আমার প্রতি খুশি থাকুক। বাবাকে ছাড়া আমি মনে হয় এই পজিশনটায় আসতে পারতাম না। তো বাবাকে বলা যে ধন্যবাদ বাবা সবকিছুর জন্য। বাবাকে অনেক মিস করি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এখন সকলে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। ঈদের অপেক্ষার প্রহর একেবারেই শেষের দিকে, যে কারণে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেক মানুষ। তাই দেশব্যাপী মানুষের ছুটে চলা প্রিয়জনের কাছে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখ মানুষ। এই নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন শাহাদাত অব্রো, আর সদরঘাটে আছেন বাইজিদ সাদ। শুরুতেই সাদ, আপনার কাছ থেকে জানতে চাই যে সদরঘাট থেকে এখন পর্যন্ত কতগুলো লঞ্চ ছেড়ে গেছে, আর লঞ্চে ওঠা যাত্রীদের টিকিটের টাকা সেটি নিয়ে আসলে কোনো অভিযোগ আছে কিনা, কোনো বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে? গালিব, আগামীকালকে ঈদুল আজহা এবং এরই মধ্যে রাজধানী ঢাকা থেকে তার নিজ নিজ গন্তব্যে কিন্তু মানুষ ফিরতে শুরু করেছে এবং এর ব্যতিক্রম কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এসে সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি, রাজধানীর সদরঘাটের যেই লঞ্চ টার্মিনাল রয়েছে এখানেও কিন্তু হাজার হাজার মানুষ সকাল থেকে এসেছেন তার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন লঞ্চে করে। সেজন্য মূলত লঞ্চে যাত্রাটা একটু সহজ এবং সুবিধাজনক হওয়ার কারণে লঞ্চে ভিড়টা বেশি থাকে। একটু আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, ভাড়া বেশির যে ব্যাপারটির কথা বললেন, মূলত এখান থেকে
জানানো হচ্ছে, যাত্রীরা যেটি জানাচ্ছেন আমাদেরকে, যে ভাড়া কিছুটা বেশি রয়েছে। কিছুটা বলতে তুলনামূলক অন্য সময়ের থেকে ঈদের সময়ে ভাড়াটা কিছুটা বেশি থাকে, যদিও তারা বলছেন এই যে ভাড়াটি নেওয়া হচ্ছে এটির সাথে মূলত তারা একটু অভ্যস্ত হয়ে গেছেন বটে। আর সকাল থেকে এখন পর্যন্ত দুটো লঞ্চ ছেড়ে গিয়েছে, যে দুটি হচ্ছে দোয়েল পাখি 1, যেটি ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে, এবং ইমাম হাসান 2 নামে যেই লঞ্চটি রয়েছে সেটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই দুটি লঞ্চে এখন পর্যন্ত 3000 যাত্রী গিয়েছে। মূলত এই দুটি লঞ্চ বেশ বড় নয়, ছোট ছোট দুটি লঞ্চ, যে কারণে এতে যাত্রী খুব বেশি বহন করা সম্ভব নয়। এই জন্য এটিতে 3000 যাত্রী গিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে সদরঘাট যে টার্মিনাল রয়েছে, এখানে 41টি লঞ্চ গতকাল থেকে রাত 12টা থেকে এখন পর্যন্ত ফিরে এসেছে, এবং এই মুহূর্তে 21টি লঞ্চ কিন্তু অপেক্ষারত রয়েছে ছেড়ে যাওয়ার জন্য। বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে এই লঞ্চগুলো ছেড়ে যাবে। মূলত বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে চাঁদপুর এবং ভোলায় মূলত চাপটা বেশি, বরিশাল অঞ্চলে চাপটা কম রয়েছে। দেখা গেছে যে গত কয়েক বছরের তুলনায় এই বছরটাতে বরিশালের যাত্রী কিছুটা কম, যেমন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বরিশালের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অন্যান্য সময় যেটি দেখা যায় যে বরিশালের চাপটা বেশি থাকে, মূলত পদ্মা সেতু উদ্বোধনের পরেই সেই চাপটি এখানে কম দেখা গেছে। বিআইডব্লিউটিএ থেকে যেমনটি জানানো হয়েছে যে তাদের এখানে পর্যাপ্ত লঞ্চ রয়েছে, তবে সেই তুলনায় যাত্রী কিছুটা কম বলে তারা বলছেন, এবং তারা বলছেন যে যদি কোনো যাত্রী অভিযোগ করে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ। এবারে আমরা একটু ট্রেনে বাড়ি ফেরা মানুষের খবর জানতে চাই। সেই খবর রাখছেন সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে ট্রেনের শিডিউল এখন পর্যন্ত ঠিক আছে কিনা আর যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ সকাল থেকে অনেক বেশি, এবং শেষ দিনে আমরা কালকে বিকেলে কিংবা সন্ধ্যার পরে যেটি দেখেছি যাত্রীর চাপ কিছুটা কম ছিল, কিন্তু আজকে সকালে যেটি দেখছি সকাল থেকে আমরা যতক্ষণ ভোর থেকে বলা যায় প্রত্যেকটি ট্রেনেই অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর সকাল যেহেতু শুরু হয়েছে এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন গেছে সেক্ষেত্রে আমরা দেখিনি কোনো সূচি বিপর্যয় কিংবা বিলম্ব হওয়ার বিষয়টি। এবং আমরা এখন 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে আছি, দেখতেই পাচ্ছেন 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম দুইটির মধ্যে দুইটি ট্রেন দাঁড়িয়ে আছে, এবং 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মহানগর প্রভাতী, যেটি 7:45 ছাড়ার কথা, ইতিমধ্যে এটি চলে এসেছে। এবং এখানকার যে যাত্রীরা রয়েছে চট্টগ্রাম যারা যাবেন তারা এখানে ভিড় করছেন। এবং 6 নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে তিস্তা এক্সপ্রেস, যেটি দেওয়ানগঞ্জ এর উদ্দেশ্যে 7:30 নাগাদ ছেড়ে যাবে। এবং আমরা যখন কালকে দেখেছিলাম মানুষের বিকেলে যে চাপ সেটি কমে গেছে, দেখতেই পাচ্ছেন যে ছাদে মানুষ উঠেছে, অর্থাৎ এই যে আর কয়েক ঘন্টা, এখন শুধু ঘন্টা গণনা শুরু হয়ে গেছে। ঈদুল আজহা একদিন পরই আমরা যেটি দেখছি, এবং মানুষের যে ভিড় সেটি গতকালের চেয়ে আজকে সকালে বেশি দেখছি, এবং শেষ মুহূর্তে মানুষ চেষ্টা করছেন যাতে বাড়ি ফেরা যায়, নিরে ফেরা যায়। এবং আমরা যেটি দেখছি মহুয়া কমিউটার রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 8:15 ছেড়ে যাবে। বুড়িমারি এক্সপ্রেস যেটি লালমনিরহাট যাবে 8:30, এবং চট্টগ্রামে এরপরে কর্ণফুলী কমিউটার রয়েছে একটি লোকাল ট্রেন, যেটি 9:45 দিকে ছেড়ে যাবে। এছাড়া শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস, যেটি পদ্মা সেতু হয়ে খুলনায় যাবে, যেটি 8:15 দিকে ছেড়ে যাবে। এবং মানুষের যে ভিড় পদচারণা সেটি কিন্তু কমলাপুর প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি, এবং ভোর থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে সেগুলো সময় মতো ছেড়েছে। এবং গতকাল আমরা একটা কথা বলছিলাম যে এবার লম্বা ছুটি হওয়ার কারণে মানুষ সেই শুরুর দিন থেকে, আজকে যেহেতু আর একটা দিন বাকি, আজকের দিনেই যারা ঈদ করতে বাড়ি ফিরতে চায় তারা আজকেই তাদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেউ তাদের যে শেষ মুহূর্তের যে গাড়ি সেটিকে মিস করতে চান না, এবং সবাই খুব দ্রুত আমরা যেটি দেখছি ট্রেন এসে থামলে প্ল্যাটফর্মের সাথে সাথে ওঠার চেষ্টা করছেন। যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে তারাও উঠছে, কিংবা যারা এখনও টিকিট পান না অনেকে চেষ্টা করছে ছাদে ওঠার জন্য, যদিও রেলওয়ে কর্তৃপক্ষ সেটি না ওঠার জন্য নিরুৎসাহিত করছে। তো এই ছিল গালিব আমার কাছে কমলাপুর থেকে সবশেষ।
জি সিফাত, আমরা একটু বাসে যারা বাড়ি ফিরছেন তাদের খবর জানতে চাই, রাখছেন শাহাদাত অব্র। জানতে চাই বিশেষ করে আপনি যেখানে আছেন গাবতলীতে, উত্তরবঙ্গের বাস কিন্তু সেখান থেকে অনেক ছাড়ে, এই যে অনেক যানজট, যেই বাসগুলো এসে আবার যাত্রীদের ঢাকা থেকে নিয়ে যায়, একটা শিডিউল বিপর্যয় হওয়ার কথা, কি অবস্থা সেখানকার যাত্রীদের? গালিব, আপনি যেমনটা বলছিলেন যে এই যে ঈদকে কেন্দ্র করে কিন্তু কয়েক ঘন্টা হাতে সময় আছে, যার কারণে কিন্তু যারা কিনা এখানটায় আছেন তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে তাদের নিজ নিজ গন্তব্যে। কিন্তু এই যে শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু সময় মতো যেতে পারছে না। আর অনেক বাস যেটা কিনা হচ্ছে ছাড়ার কথা ছিল ভোর 5টায়, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখনও কিন্তু অনেক ভিড় আছে। যারা কিনা এখানটায় আছেন তারা বলছেন যে তারা হয়তো বা কিনেছেন 6:30টার টিকিট, কিন্তু এখনও তারা গাড়ি পাননি। আর এটার মূল কারণ হিসেবে যারা বাস মালিক সমিতি বা বাস মালিক কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলছেন যে ঢাকা শহরের নানা জায়গায় হাট বসার কারণে তাদের বাসগুলো কিন্তু সঠিক সময়ে ঢুকতে পারছে না, কিংবা সঠিক সময়ে এখানে এসে পৌঁছাতে পারছে না। যেহেতু উত্তরবঙ্গের যে গাড়িগুলো, সেটি কিন্তু অনেক বড় একটি চাপ এখান থেকে দেখা যায় এই যে গাবতলী বাস স্ট্যান্ডে। সেহেতু কিন্তু হচ্ছে এখানটায় মূলত যারা উত্তর বঙ্গমুখী মানুষ আছেন তাদের কিন্তু একটা ঢল নেমেছে এই মুহূর্তে। আর এছাড়াও আমি যদি ভোরের কথা বলি, যে 4টা থেকে কিন্তু মূলত শুরু হয়েছিল এই ঢল। 4টা বাজতেই কিন্তু এখানটায় নেমে এসেছিল যারা কিনা নারীর টানে বাড়ি ফিরে চলে যেতে চান, যারা কিনা ফিরে যেতে চান তার গ্রামে, তারা সবাই কিন্তু হচ্ছে এখানটায় এসেছেন। এবং একই সাথে যদি আমি একটু জানিয়ে রাখি যে এই গাবতলী বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু হচ্ছে যারা 4টায় এসেছিলেন তারা কিন্তু 5টা-6টার ভিতরে বেরিয়ে যেতে পেরেছেন। কিন্তু যারা কিনা 7টার টিকিট কিনেছেন তারা কিন্তু বলছেন তারা এখনও গাড়ির দেখা পাননি। একই সাথে তাদের কাছে কিন্তু দূর থেকে 400 টাকার মতো বেশি ভাড়া গুনতে হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা। এ ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে বাড়ি ফেরা মানুষের বাস, ট্রেন এবং লঞ্চে করে যারা বাড়ি ফিরছেন তাদের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা, সেটাই জানছিলাম সরাসরি। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের 17 কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা মানুষ। এ বিষয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। অতিরিক্ত যানবাহনের চাপে ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় 17 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে উত্তরের লাখ লাখ ঘরমুখ মানুষ। আর বিশেষ করে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে তাদের খুব কষ্ট হচ্ছে। আমি রয়েছি এই মহাসড়কের কালীহাতির পৌলি এলাকায়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি। আর এর কারণ হিসাবে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও পুলিশে জানিয়েছে যে রাতে একাধিকবার বঙ্গবন্ধু সেতুর উপরে গাড়ি বিকল হয়ে যায়, আর সেগুলো অপসারণ করতে কিছুক্ষণ সময় লাগে। আর ততক্ষণেই কয়েক দফা প্রায় টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল। আর এতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে যে সন্ধ্যার পর থেকে যখন এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে তখন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়কটি রয়েছে সেটি ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে বলছে যে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন, অর্থাৎ এলেঙ্গা থেকে গাজীপুর পর্যন্ত 4 লেনের মহাসড়ক, এই মহাসড়কের যানবাহনগুলো তারা এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 2 লেনে, তারা 4 লেনের সুবিধা নিয়ে যেতে পারছে। আর এছাড়াও উত্তরাঞ্চলের মানুষ সেতু পার হওয়ার পর গোলচত্বর হয়ে বুয়াপুর হয়ে এলেঙ্গা দিয়ে তারা ঢাকায় পৌঁছেছে। তারপরেও অধিক যানবাহনের কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছে গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 3,65,00,000 টাকার উপরে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের সবশেষ তথ্য। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 197তম ঈদ উল আজহার জামাত। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। মশিউর কায়াসের প্রতিবেদনে বিস্তারিত।
ঈদের জামাত আয়োজনের তোড়জোড় চলছে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। জেলা প্রশাসনের নেতৃত্বে ঈদগাহ পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ জামাতকে সফল করতে কাজ করে যাচ্ছে। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ শোলাকিয়া ময়দানকে জামাতের উপযোগী করার কাজ প্রায় শেষের পথে। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট। পাশাপাশি চলছে শহরের শোভাবর্ধনের কাজও। জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার আয়োজন দেখে খুশি স্থানীয় লোকজনও। এই মাঠে নামাজ পড়লে আসলে আমরা একটা তৃপ্তি পাই, কারণ যেহেতু এখানে আসলে লাখো মুসল্লির একটা সমাগম হয়। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি। সকলের মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। মুসল্লিদের জন্য কয়েকটি মেডিকেল টিম এবং বহু সংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। এছাড়াও দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। সম্মানিত মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ওযুর ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি। তো আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এরই মধ্যে মাঠ নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এছাড়া পুরো ঈদগাহ মাঠ থাকছে সিসি ক্যামেরার আওতায়। ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, আমাদের ড্রোন ক্যামেরা থাকবে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। আমরা আমাদের যে সব জায়গায় চেকপোস্টগুলি রয়েছে সেই চেকপোস্টগুলি আমরা নিশ্চিত করব, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে থেকে এটা দায়িত্ব পালন করবে। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। মশহুর কায়েস, এখন কিশোরগঞ্জ। এখন সকালের নিচে আরেকটা বিরতিই ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। ঈদের আগে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সবজি। এদিকে পিরোজপুরের বাজারও বেড়েছে সব ধরনের মাছের দাম। বাজার পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, জানতে চাই যে একদিন পরেই তো কুরবানির ঈদ, মানুষের তো আসলে কুরবানির পশুর প্রতি আগ্রহটা সব থেকে বেশি এবং তখন থেকে আসলে মাংসের চাহিদাটা সব থেকে বেশি থাকবে। ঠিক তার আগ মুহূর্তে সবজির চাহিদাটা বাজারে কেমন, দরদাম কেমন দেখছেন? গালিব, সপ্তাহ ব্যবধানে বরিশালের সবজির বাজারে দাম কিছুটা বেড়েছে, প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেশিরভাগ সবজির দাম বেড়েছে। তবে বিশেষ করে দাম সবচেয়ে বেশি যেটা বেড়েছে সেটা হচ্ছে কাঁচা মরিচ। প্রায় আজকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 140 টাকা 50 টাকায় বিক্রি হতো। এছাড়া যে শশার দাম সেটিও কিন্তু বেড়েছে, 60 টাকায় বিক্রি হলেও আজকে কিন্তু সেটি 80, 85, 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সবজি রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বাজারে ভালো রয়েছে, যার কারণে দামটা বেশি, সে তুলনায় সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। একটু যদি দাম দরটা বলে দিই, কাঁকরোল আজকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বেগুন 45 টাকা, শশা 80 থেকে 90 টাকা এবং টমেটো 80 টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস প্রায় 30 টাকা দরে বিক্রি হচ্ছে, ছোট আকারের যে লাউটি রয়েছে। এছাড়া করলা 55 থেকে 60, বরবটি 60 টাকা, ঢেঁড়স 25 থেকে 30 টাকা, লেবু প্রতি পণ 80 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে এবং রেখা 20 টাকা, কুমড়া 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কোরবানির কে ঘিরে যে শশা, কাঁচামরিচ, করলা এগুলোর সবজির দাম কিন্তু কিছুটা, টমেটো এগুলোর চাহিদা কিন্তু বেশি রয়েছে এবং দামও কিন্তু এগুলোর দাম আসলে বেশি বলছেন ব্যবসায়ীরা। তবে লেবুর দাম কিছুটা গত সপ্তাহের তুলনায় কমেছে, 250 টাকা পণ বিক্রি হলেও আজকে কিন্তু 140-50 টাকায় দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজিগুলোর কথা যদি বলি তাহলে এই পাইকারি বাজারে কিন্তু সবজির দাম কিংবা কাঁচামরিচ কিংবা শশার দাম বলি 90 টাকা কিংবা 280 টাকা দরে বিক্রি হচ্ছে। যেহেতু এর প্রভাব কিন্তু খুচরা বাজারে পড়ছে, খুচরা বাজারে কিন্তু এগুলো আরও বেশি দামে বিক্রি হচ্ছে। এবং পেঁপের কথা যদি বলি, সেই পেঁপে কিন্তু এখন 60 টাকা কেজি দরে
আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং যদি বলি আর একটু যে এই পাইকারি বাজার থেকেই মূলত বরিশালের আশপাশের যে স্থানীয় পর্যায়ের বাজারগুলো রয়েছে, বরিশালের যে খুচরা বাজারগুলো রয়েছে, সেখানে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে যদি দাম বাড়ে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজারে প্রায় 10 থেকে 15 টাকা ব্যবধানে বিক্রি হয়। সেক্ষেত্রে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু কিছুটা হিমশিম খাচ্ছেন এই সবজির কেনাকাটা করতে গিয়ে। তো বরিশালের সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ গালিব। জি অমিত, এবার একটু মাছের বাজারের খবর জানতে চাই। পিরোজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, জানতে চাই ঠিক একই বিষয় নিয়ে ঈদের ঠিক আগের দিন মাছের বাজার কেমন দেখছেন? গালিব, মাছের বাজার যদি বলি সেক্ষেত্রে কিন্তু এখানকার পিরোজপুর প্রধান যে মাছ বাজার, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের প্রধান আকর্ষণ হচ্ছে বড় বড় ইলিশ। আমরা কিন্তু দেখতে পেয়েছি প্রায় 1 কেজি 1.5 কেজি ওজনের ইলিশ উঠেছে এই বাজারে। সেই ইলিশ কিন্তু আসলে কিনতে মানুষের আগ্রহটা বেশি। তো সেই ক্ষেত্রে তবে আগ্রহ বেশি থাকলেও এটার দামটাও কিন্তু অনেক বেশি। এখানকার আমরা দেখেছি 1 কেজি থেকে 1.5 কেজি ওজন বা 1 কেজি 300 গ্রামের ওজনের ইলিশের দাম কিন্তু হাঁকা হয়েছে 2200 থেকে 2500 টাকা। অর্থাৎ 1 কেজির উপরে যেসব মাছ আছে সেগুলো কিন্তু 2200 টাকা সর্বনিম্ন কিন্তু রাখা হচ্ছে, এবং যেগুলো 800 গ্রাম 700 গ্রাম বা এরকম 1 কেজির নিচে আছে সেই সব ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা কেজি। অর্থাৎ মানুষের কিন্তু চাহিদা রয়েছে, আর বাজারে কিন্তু তেমন পর্যাপ্ত মাছের সরবরাহ নেই, যার ফলে কিন্তু সকল মাছের দামই কিন্তু অতিরিক্ত বৃদ্ধি দেখেছি। আরেকটি বিষয় আপনাকে জানাই যে আপনি জানেন যে এখন কিন্তু 23 জুলাই পর্যন্ত 65 দিনের সাগরে মাছ ধরার অবরোধ চলছে। তারপরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ উঠেছে। এই মাছগুলো কিভাবে আসছে সেটি কিন্তু আসলে অনেকটা সন্দেহ রয়েছে। আসলে মাছ মৎস্য কর্মকর্তাদের পর্যাপ্ত মনিটরিং না থাকায় কিন্তু এখানে আমরা দেখেছি যে সমুদ্রের মাছ উঠেছে, এবং সমুদ্রের ইলিশ মাছ এবং তুলারডাডি মাছ, আইড়ি মাছ, রূপচাঁদা মাছ, পোমা মাছ, অসংখ্য সামুদ্রিক মাছ কিন্তু এখানে উঠেছে, যেটি কিন্তু অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা কিন্তু এখানে বাজারে এসে হিমশিম অবস্থা, তারা কিন্তু প্রায় দেখছি বিক্রেতাদের সাথে তর্কে জড়িয়ে যাচ্ছেন। আসলে দামের সাথে আসলে কোনোভাবেই তারা পেরে উঠছেন না। তারা বলছেন যে এই যে দাম সেটি যাতে যতটা নিয়ন্ত্রণে আনবে ততটাই কিন্তু ক্রেতারা জানছে। অর্থাৎ ক্রেতাদের দাবি যত দ্রুত সম্ভব প্রশাসনের নজরদারি এবং মনিটরিং করার জন্য, তাহলে কিন্তু মাছের দাম কিছুটা কমবে। আপনি জানেন যে আগামীকাল থেকে কুরবানি শুরু হচ্ছে, তো এই সময়টা কিন্তু বিভিন্ন মেহমান বাড়িতে আসে, তো তখন কিন্তু মাছের একটি চাহিদা থাকে মাংসের পাশাপাশি। তো সেই মাছ কিন্তু তারা কিনতে এসে হিমশিম অবস্থা খাচ্ছে। মাছের দাম দেখা যাচ্ছে অনেক বেশি। এছাড়াও কিন্তু আমরা ঘেরের মাছের কথা যদি বলি, যে কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু অসংখ্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ঘেরেরও কিন্তু পর্যাপ্ত মাছ নেই বাজারে, যার ফলে সমুদ্রের মাছ এবং নদীর মাছের উপরই নির্ভরশীল হতে হচ্ছে। তো এই ছিল আমার পিরোজপুর মাছ বাজার থেকে সর্বশেষ সংবাদ। ঈদুল আজহার ঠিক একদিন আগে মাছের বাজার আর সবজির বাজারের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী বরিশাল থেকে আর পিরোজপুর থেকে। এখন সকালে নিতে হচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরবে একটু পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। মাটন, মোঘল, মঙ্গলসূত্র ও মুসলিম লীগের মতো বিতর্কিত বক্তব্য দিয়ে লোকসভা নির্বাচনে সমালোচিত হন নরেন্দ্র মোদী। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন বলছে, নির্বাচন ঘিরে দেশটির প্রধানমন্ত্রী জনসভা করেন 164টি আসনে, যার মধ্যে মাত্র 53% আসনে জয় পেয়েছে এনডিএ জোট। অন্যদিকে রাহুল গান্ধী পদযাত্রার মাধ্যমে প্রান্তিক মানুষদের কাছে টানার চেষ্টায় আসন বেড়েছে কংগ্রেসের খাতায়। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 6 এপ্রিল 2024 উত্তরপ্রদেশের সাহারানপুরে নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে তিনি অভিযোগ করেন, কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হচ্ছে পাকিস্তান মুসলিম লীগের আদর্শ। ফলাফল, বিজেপির প্রার্থীকে 64,000 ভোটের ব্যবধানে হারান কংগ্রেস প্রার্থী। 22 এপ্রিল রাজস্থানের বানসোয়ারাতে এবারের অন্যতম বিতর্কিত মঙ্গলসূত্রের বক্তব্য উপস্থাপন করেন মোদী। অভিযোগ করেন, ক্ষমতায় আসলে হিন্দুদের সম্পদ মুসলিমদের মাঝে বন্টন করবে কংগ্রেস। এই আসনটিতেও ইন্ডিয়া জোটের কাছে হেরেছেন বিজেপি প্রার্থী। উত্তরপ্রদেশ বা রাজস্থানে ইন্ডিয়া জোটের কিছুটা প্রভাব থাকলেও বিজেপি ধরাছোঁয়ার একেবারে বাইরে ছিল গুজরাটে।
রাজ্যটির বানাসকাঠা আসনেও সাম্প্রদায়িক বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। ফলস্বরূপ 10 বছর পর গুজরাটে নিজেদের প্রথম আসন পেয়েছে কংগ্রেস। 2019 লোকসভা নির্বাচনে 103টি আসনে জনসভা করেন নরেন্দ্র মোদী, যার মধ্যে বিজেপি জয় পায় 86টি আসনে, সফলতার হার 85%। ঠিক 5 বছর বাদে ভারতের প্রধানমন্ত্রী জনসভা করেন 164টি আসনে, যেখানে মাত্র 87টি আসনে জয় পায় পুরো এনডিএ জোট। সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েও মোদীর সফলতার হার মাত্র 53%। এবার আসা যাক রাহুল গান্ধীর প্রসঙ্গে। পাপ্পু ও শাহজাদা বলার মাধ্যমে বিজেপি ক্রমাগত তীরবিদ্ধ করলেও ভোটের ফল বলছে ভিন্ন কথা। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের 71টি আসন ঘুরে ভারত জোড়ো যাত্রা করেন রাহুল গান্ধী। 2019 সালে ইন্ডিয়া জোটের শরিকরা জয় পান মাত্র 17টি আসনে। পদযাত্রার পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29-এ। অন্যদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কংগ্রেসের নেতা ঘুরে বেড়ান 82টি আসনে। 2019 সালে মাত্র 6টি আসনে জয় পায় ইন্ডিয়া জোট, আর এবারের লোকসভা নির্বাচনে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35-এ। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সমস্যাগুলোর বদলে জনসভায় সাম্প্রদায়িকতাকে গুরুত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা আরএসএসের সঙ্গে মৌনমালিন্যের বিষয়টিও কারো অজানা নয়। দলের চেয়ে নিজেকে বড় করে তোলায় অনেকটা একনায়কতন্ত্রের স্বাদ পাচ্ছিলেন ভারতীয়রা। তাই এবারের নির্বাচনে মোদি ম্যাজিক ম্লান ছিল অনেকটাই। অন্যদিকে পদযাত্রার মাধ্যমে প্রান্তিক মানুষের সঙ্গে যুক্ত হবার কারণে সাধারণ ভোটারদের মন জয় করতে পেরেছেন রাহুল গান্ধী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।